দর্শক, দৈনিক বণিক বার্তার সম্পাদকীয় বিভাগের আয়োজন অন্তশীলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুহিনা ফেরদৌস। দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন সফল একজন উদ্যোক্তা, একজন অ্যাচিভার ও ভীষণ চমৎকার একজন মানুষ, মালিহা মালেক কাদের। তিনি দেশের শীর্ষস্থানীয় টেক স্টার্টআপ সহজ.com এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি খুব সংক্ষিপ্ত করে তার সম্পর্কে একটু বলছি। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে MBA করা মালিহা কাদের এর আগে যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজ থেকে কম্পিউটার সায়েন্স ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ফিরে আসার আগে প্রায় এক যুগ তিনি আমেরিকা ও সিঙ্গাপুরের বিখ্যাত সব প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে মর্গান স্ট্যানলি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, নোকিয়া এবং ভিস্তা প্রিন্টের মতো আন্তর্জাতিক বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও টেকনোলজি বিষয়ক কোম্পানি। মালিহা কাদের, আপনাকে বণিক বার্তার আজকের আয়োজনে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ, কোভিডের ভিতর ভালোই যাচ্ছে। শুরুতে আপনাকে অভিনন্দন বিশ্বের অন্যতম শীর্ষ নারী স্টার্টআপ ফাউন্ডার হিসেবে স্বীকৃতি অর্জনের জন্য। আমি দর্শকদের জন্য একটু বলে রাখছি, বিজনেস ফাইন্যান্স বিষয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ওয়েবসাইট বিজনেস ফাইন্যান্সিং UK কিছুদিন আগে বিভিন্ন দেশের শীর্ষ নারী প্রতিষ্ঠাতাদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় স্থান পেয়েছেন মালিহা মালিক কাদের। বিজনেস ফাইন্যান্সিং UK সেই তালিকায় অ্যান্ড ফিনান্সিয়াল, গ্র্যাব, ইউল্যাবের মতো এশিয়ার বিখ্যাত কোম্পানির ফাউন্ডাররা রয়েছেন। সার্বিক পরিস্থিতিতে নিঃসন্দেহে এ ধরনের একটা অর্জন ইন্সপায়ারিং। যখন জানতে পারলেন এ বিষয়ে তখন আসলে কেমন লেগেছে? It was a total surprise. আসলে কি বিজনেস ফিনান্স ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, ওই দিয়ে ওরা পাবলিক ইনফরমেশন উপর বেস করে এই লিস্টটা বানিয়েছে। সো ইট ওয়াজ মানে ভালোই লাগলো দেখে, ইন্সপায়ারিং টু সি যে সহজের কাজটা রেকগনাইজড হচ্ছে। অ্যান্ড যে বাংলাদেশ থেকে যে একটা মহিলার নাম দিয়েছে, ওটা আমার নিজের কাছেও ভালো লেগেছে, বিকজ আই উড অবভিয়াসলি লাইক women to be more empowered. So হ্যাঁ, মানে এই জিনিসগুলো is very inspiring for the and a good sign of our startup ecosystem growing, good branding for our country, and obviously good একটা অর্জন for সহজের আমার টিম যারা দিনরাত খাটছে সহজের পিছনে। এবার আমি আমার কোশ্চেনে চলে যাচ্ছি। বাংলাদেশে কোভিড পরিস্থিতির শুরুর দিকে মোটরসাইকেল রাইড অনেক কমে গিয়েছিল, কিন্তু এখন আবার মোটামুটি সবকিছু স্বাভাবিকই হচ্ছে। তো সবকিছু খুলে যাওয়াতে পরিস্থিতি যেহেতু আবার স্বাভাবিক হতে শুরু করেছে, আপনাদের ব্যবসায়িক পরিমণ্ডলে সেই প্রভাবটা আসলে কতটা পড়েছে এবং ধাক্কাটা আসলে কিভাবে সামলাচ্ছেন? প্রভাব তো পড়েছে, বিকজ কোভিডের সময় তো মানুষ অনেক আরো সাবধান হয়ে যায়। ধরেন যেটা বলছিলেন, রাইড শেয়ারিং তো বন্ধই ছিল, রাইড শেয়ারিং খুলেছে আজকে 4-5 দিন। সো রাইড শেয়ারিংটা বন্ধ ছিল, সেটা মানুষ ট্রাভেল কমে গিয়েছে, বাস ট্রাভেল কমে গিয়েছে। আমরা তো বাস টিকিটিং দিয়ে উই স্টার্টেড বাস টিকিটিং ইন বাংলাদেশ, সেই ট্রাভেলটাও কমে গেছে। ফুড ডেলিভারি খেতে ধরেন মানুষ আরো সচেতন, মানুষ অর্ডার করছে বাট একটু সচেতন, বিকজ সবাই একটু ভয় পায় যে কোভিডের যে স্কেয়ারটা থাকে, ইফ ইট স্প্রেডস থ্রু ডেলিভারি ম্যান এন্ড অল, ওই স্কেয়ারটা আছে। তো সেসব দিক থেকে ব্যবসায় ক্ষতি হয়েছে, বাট দ্য রিকভারি রেট ইজ অলসো গুড। লকডাউনের সময় তো প্রায় বন্ধই ছিল সব, খাবারটা আমরা গ্রোসারি এবং মেডিসিন ডেলিভারি করছিলাম তখন, তো ওটা করতে পেরেছি। বাট এখন যেমন ধরেন লকডাউন ইজ হতে হতে বিজনেস ইজ কামিং ব্যাক টু নর্মালসি, ভালোভাবেই ফিরে আসছি। হ্যাঁ, সো আমরা মনে করি আর 1 মাসের ভিতরে হয়তো পুরো নর্মাল আমাদের ব্যবসা প্রি কোভিড লেভেলে আমরা চলে আসতে পারবো 1 মাসের ভিতরে। সো রিকভারি রেট হ্যাজ বিন গুড, but generally yes, it is a difficult and depressing environment, but I think we took various measures, working from home, কিছু cost cutting, looking at more innovative ways, launching a few new business lines. আমরা যেরকম হেলথ কেয়ার লঞ্চ করেছি, সহজ হেলথ, ডাক্তারের সাথে আপনি ভিডিও কলেই বাসায় বসে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। সো এরকম কিছু নিউ ইনিশিয়েটিভস এনেছি টু বেসিক্যালি cater to the environment we are in. So overall I would say that I am feeling very positive that recovery আসলে কিন্তু বাংলাদেশে অত কোভিডে যে অন্যান্য দেশে ইকোনমিতে যেরকম ক্ষতি হয়েছে, বাংলাদেশে কিন্তু অত ক্ষতি হয়নি, যেটা আমরা সবাই ভয় পেয়েছিলাম। So it's showing good signs of recovery and I'm very hopeful. অত ক্ষতি হয়নি মানে হচ্ছে যতটা ক্ষতির আশঙ্কা করা হয়েছিল ইকোনমিক্যালি ততটা ক্ষতি হয়নি। হ্যাঁ, from that perspective at least growth numbers তো দেখে মনে হচ্ছে economy is still মানে ডিগ্রোথ তো যাইনি, আমরা still we are in slight growth,
জিডিপি গ্রোথ পার্সপেক্টিভে, আর আমাদের ব্যবসাতেও আমরা তাই দেখছি। ওকে, সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে কোভিড পরবর্তী নিউ নরমালে সেবাধর্মী যে ব্যবসাগুলো আছে, সেক্ষেত্রে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আমি আসলে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যবসায়ের পরিবর্তিত চেহারাটা আসলে কেমন হবে, আর ওই চেহারাটার সঙ্গে একটু জানতে চাচ্ছি যে এক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি গ্রহণের পরামর্শ আপনি দিবেন। মানে কোভিডে যেটা আমরা মনে করছি ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাইজেশনের স্প্রেডটা খুব তাড়াতাড়ি হবে, কারণ মানুষের ফোর্স, এই যে আমি এখন জুমে কথা বলছি, এটা হয়তো আমরা একটা স্টুডিওতে বলতাম অন্য সময়, হ্যাঁ। So people are being forced to adapt to this new normal by using digitization and technology. So that's a really good news for tech industry. So আমি মনে করি যে কোনো ইন্ডাস্ট্রিতেই একটা বিরাট ডিজিটালি কাজ করা, অফলাইনে কাজ করা, বা ধরেন অনলাইনে সাইন করা ডকুমেন্টস ফর এক্সাম্পল, অনলাইনে কমিউনিকেশন করা অ্যান্ড কাজ করার একটা বিরাট একটা প্রভাব এসছে, এবং এটা থাকবে যেহেতু ফিজিক্যাল মিটিং কমে গেছে। সো আমি এটাকে একটা পজিটিভ হিসাবে দেখি, বিকজ ডিজিটাইজেশন is absolutely necessary for the growth of any industry. It's not just about tech startups বা tech industry. যে কোনো ইন্ডাস্ট্রিতে ডিজিটাল প্রযুক্তিতে নানা রকম কাজ শুরু করলে, এবং রেকর্ড কিপিং বলেন বা কাজ যেটাকে বলে করা বলেন, সেটা করলে বাদে এফিসিয়েন্সি অনেক বেড়ে যায় এবং মানুষের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। সো এটা এই কোভিড ইজ ফোর্সিং আস টুয়ার্ডস দ্যাট ওয়ে, অ্যান্ড প্রতিটা কোম্পানিকে ডিজিটাইজেশন অ্যাডাপ্ট করতে হবে, হ্যাঁ, নানা ফর্মে প্রতিটা কোম্পানিকে অ্যাডাপ্ট করতে হবে, অ্যান্ড দ্যাট উইল রিয়েলি help improve their productivity, efficiency, and which means reduce cost as well. So I see it as a positive way. The new normal is really working online, এভাবে করে communicating online, communicating with your employees online, ধরেন নিজেদের ভিতরে ইন্টারনাল প্রসেসেস, যখন আপনারা অনলাইনে কাজ করতে গেলে দেখা যায় যে ইন্টারনাল অনেক কাজ, নট জাস্ট কমিউনিকেশন, যে কাজগুলো আমি কাগজ দিয়ে এভাবে করতাম সেই কাজগুলো উইল বিকাম ডিজিটাল। আমি ডিজিটালি রেখে ফর এক্সাম্পল ডকুমেন্ট রিভিউ করছি, আমরা কি হয় ডকুমেন্ট প্রিন্ট করে 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 করি, বাসা থেকে ডকুমেন্ট প্রিন্ট করা খুব ঝামেলা। People will get used to reviewing documents online, as a small example. This will increase productivity big time. So I think COVID, of course, COVID has had very bad impact in terms of losing people and all, but Tashara, in the long run, it will have a very positive impact in the global economy. আপনি বললেন যে প্রযুক্তির কথা বললেন যে পরবর্তী বিশ্ব প্রযুক্তি নির্ভরতা অনেক বেড়ে যাবে আগের থেকে অনেক বেশি, কিন্তু করোনা পরবর্তী সেই বিশ্ব প্রযুক্তিতে প্রবেশ করার জন্য বা অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আসলে কি করতে হবে, কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে বলে আপনি মনে করছেন? ভেরি গুড কোয়েশ্চেন। যেটা করা খুবই দরকার এই ডিজিটাল ট্রেনিং, হ্যাঁ, মানে আমাদের মানুষ যেমন ধরেন এখন আমাদের যে করোনা ট্রেসের অ্যাপে কাজ করলাম সরকারের সাথে, কিন্তু আমরা পুরো জুমে করেছি কোঅর্ডিনেশনটা, হ্যাঁ, এতে করে কিন্তু অনেক তাড়াতাড়ি 5টা ডিপার্টমেন্ট সরকারের সাথে কাজ করা এবং 6 সপ্তাহের ভিতরে একটা জিনিস নামানো ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেটা আমরা করতে পেরেছি কিন্তু জুমে করেছি বলে, ট্রাভেল টাইম লাগেনি আমাদের, সবাই মিটিং এর সময় মতো এসছে, খুব সুন্দরভাবে কাজটা হয়েছে। তো এগুলো কিন্তু সম্ভব, এবং সরকার তরফ থেকে সরকার নিজেরাই টেকনোলজি এখন ব্যবহার করছে। তো যেটা দরকার এই টেকনোলজির ট্রেনিংটাকে একদম মজ্জাগতভাবে সব জায়গায় স্প্রেড করে দেওয়া। সো ফর এক্সাম্পল আমাদের যে যত ছাত্রছাত্রী আছে, হ্যাঁ, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ টু স্টার্ট টিচিং থিংস। আমি মনে করি একদম ছোটবেলা থেকে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এর কোর্স আনা উচিত। এটা কিন্তু ফিনল্যান্ড বা বিশ্বের অনেক দেশে আছে, একদম বাচ্চা বয়স থেকে ছোটভাবে ওরকম করে করে ওদেরকে কম্পিউটার প্রোগ্রামিং ট্রেনিং দেওয়া হয় ফর এক্সাম্পল, সেটা আনাটা খুবই জরুরি। তারপরে ধরেন ওই বয়স থেকে প্রযুক্তি ব্যবহার করা, কিছু ইনিশিয়েটিভ আছে মনে হয় বাচ্চারা কম্পিউটার বা ট্যাবস ইউজ করছে স্কুলে টুলে, এটাকে ভালোভাবে করা। আমার বাচ্চারা আমেরিকান স্কুলে পড়ে, তো ওরা কিন্তু এই যে ডিজিটাল স্কুল করছে, ওরা কিন্তু একদম বাচ্চারা এত সুন্দর শিখে, আমার বাচ্চাদের দেখেছি ছোট বাচ্চারা ট্যাব দিলে ওদের নিজেদেরই একটা কমন সেন্সে ওরা অনেক ক্লিক করে 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 অনেক কিছু শিখে, ফাস্টার দ্যান আই এম লার্নিং, ফাস্টার দ্যান ইউ আর লার্নিং, ওরা কিন্তু আরো ফাস্ট শিখে, ওরা জাস্ট এক্সপ্লোরেটিভ ওয়েতে। আর এগুলো ইউজার এক্সপিরিয়েন্স এত সুন্দর করে করা আইফোন অ্যাপেল এই জিনিসগুলোতে যে ইটস অলসো ইনটুইটিভ। সো একদম ছোট বয়স থেকে প্রযুক্তি ব্যবহার করা এবং কম্পিউটার প্রোগ্রামিং শুরু করা একটা
আর সেটা হলো একদম, এটা তো ডিভিডেন্ড পেতে সময় লাগবে, বাট এমনিতেও সরকারের সমস্ত কাজে প্রযুক্তি অনেক ব্যবহার হচ্ছে এখন, অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ আছে সরকারের, ওইটাকে আরো এক্সপেডাইট করা। আমরা যেরকম শুনি যে টিমস এর মাধ্যমে জাজরাও কাজ করছে জুম না টিমস এর মাধ্যমে, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। সো এই জিনিসগুলোকে মানে এগুলো হয়ে যাচ্ছে, এগুলোকে আরো একটু, এই দিস ইজ দ্য রাইট টাইম টু পুট আ পুশ। এই পুশ দিয়ে এটাকে অ্যাডাপ্ট করলে, কারণ সরকার নিজেরা যখন, সরকারি কর্মচারীরা নিজেরা যখন ব্যবহার করে, তখন কিন্তু ওরা এটার নিডটাকে খুব ভালো করে বুঝতে পারে। ব্যবহার না করা পর্যন্ত কিন্তু মজা বোঝা যায় না জিনিসটা। এই যে মজাটা বুঝলেন ওরা, আমরা আশা করি এটা থ্রু আউট দ্য আদার ইন্ডাস্ট্রি যেটা প্রতিফলন আসবে। সো এই ট্রেনিংটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যাক্রস অল লেভেলস। গভর্নমেন্ট সার্ভেন্ট বলবো আমি, কোম্পানিগুলোকে হয়তো ট্রেনিং এর ইনসেন্টিভ দেওয়া যেতে পারে গভর্নমেন্টের তরফ থেকে হয় যদি। তো এরকম ভাবে এবং কোম্পানি দেখে প্রাইভেট সেক্টরও তো নিজেরাও করছে অনেক কিছু, জুম ট্রেনিং এগুলো করছে। সো প্রাইভেট সেক্টর অলসো হ্যাজ টু কাম ফরওয়ার্ড টু এমব্রেস টেকনোলজি এন্ড ডু ইট। যে কোনো কোম্পানির আপনার একটা এইচআর সিস্টেম লাগে, সেটা ইজিলি সফটওয়্যারের মাধ্যমে করা যায়। বেশিরভাগ কোম্পানি আমরা হাতে করি, সেটাকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং সিস্টেম, ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার ভালো পাওয়া যায়, সেগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। তারপর ধরেন প্রকিউরমেন্ট সিস্টেম, সেগুলোকেও অনলাইনে অনেক অ্যাপ আছে, আমরা তো সহজে অনেক অ্যাপ ইউজ করি যেগুলো ক্লাউড বেসড অ্যাপ, কিছু না, নট ভেরি এক্সপেন্সিভ, ইউ জাস্ট হ্যাভ টু ডু ইট। তো এই যে এইগুলা বললাম কারণ এগুলা প্রত্যেকটা কোম্পানি লাগে, অ্যাকাউন্টস এন্ড এইচআর এর পার্টটা বললাম। সো এরকম ধরেন মার্কেটিং এ, ডিজিটাল মার্কেটিং এ সবাই করে, যারা করে ওটাকে আই গেস দেয়ার আর মেনি মোর টুলস দ্যাট ক্যান বি অ্যাডাপ্টেড ফর দ্যাট। ইন্টার কোম্পানি এফিসিয়েন্সির জন্য এই যে আমরা এখন জুমে কথা বলছি, সেরকম আমরা সহজে মাইক্রোসফট টিমস ব্যবহার করি। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো করা যায়। তারপর ধরেন ক্লাউডে ডকুমেন্ট রাখা এবং শেয়ার করে ওটাকে এডিট করা, হ্যাঁ, অ্যাজ অপোজ টু কাগজে কাগজ চালাচালি করা, এই জিনিসগুলোকে আমাদেরকে মজ্জাগতভাবে অ্যাডাপ্ট করতে হবে। এগুলা যখন আমি বলতে চাচ্ছি যে যখন একটা কোম্পানি তার নিজের কর্মধারার ভিতরে টেকনোলজি অ্যাডাপ্ট করে, তখন কিন্তু এই মানুষগুলোর ভিতর থেকে আরো অনেক আইডিয়া আসে যে আচ্ছা আমরা এমন করলে হয়তো কাস্টমারদেরকে বেটার সার্ভ করতে পারতাম। So নিজেদেরকে অ্যাডাপ্ট করাটা, ওয়ার্কফোর্সে টেকনোলজি অ্যাডাপ্টেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আই থিঙ্ক সেটা এবং গভর্নমেন্টের তরফ থেকে নানা রকম ট্রেনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস টু বি এবল টু ক্যাপচার দ্য ডিভিডেন্ডস অফ দিস ডিজিটাইজেশন ট্রেন্ড যেটা বলছি। আপনি একটু আগে আপনাদের করোনা ট্রেসার বিডি অ্যাপস এর কথা বললেন, আমি ওই প্রেক্ষিতে একটু জানতে চাচ্ছি যে সরকার আইসিটি বিভাগের উদ্যোগে আপনারা এই অ্যাপটা, সহজেই অ্যাপটা তৈরি করেছে, এইটার এখন কি অবস্থা, এটা থেকে কেমন সাড়া পেয়েছে? এটা থেকে মোটামুটি ভালো সাড়াই আমরা পেয়েছি। এই অ্যাপটা পৃথিবীর সব অনেকগুলো দেশেই হয়েছে এবং এখানে এটার এই অ্যাপটার ব্যাপারটা কি, এই অ্যাপটা will be কার্যকরী as more and more people use it। কারণ অ্যাপের ভিতরে তো মানে আপনি যদি অ্যাপটা আশেপাশে সবাই ব্যবহার না করে, তাহলে আমি যদি ব্যবহার করি, আমার পাশে কেউ ব্যবহার করছে না, তখন আমি কি করে জানবো, আমার অ্যাপ কি করে জানবে যে কার কোভিড আছে আশেপাশে? ট্রেসিং অ্যাপ, এটা তো মানে আপনাকে যে ব্যবহার করছে তাকে বলবে যে তুমি, তোমার আশেপাশে কিছু করোনা রোগী ছিল কোনো সময়, তুমি ঝুঁকিতে আছো, তুমি তাদের সাথে সময় স্পেন্ড করেছো, হ্যাঁ। এখন পাশের লোকজন যদি সেই অ্যাপটা ব্যবহার না করে, তাহলে এই তথ্যটা তো অ্যাপ নিতে পারবে না। So এটা gets better as more and more people adapt it। তো সেখানে আমি মনে করি সরকারেরও ইনিশিয়েটিভস আছে, ভালোই ইনিশিয়েটিভ ছাড়া পেয়েছে, ভালো ডাউনলোড হয়েছে। সরকার সামনে আশা করি এটাকে প্রচলন করার জন্য আরো কাজ করবেন। কিছু দেশে এটাকে কম্পালসারি করা হয়েছে, সেখানে কিছু প্রবলেমস আছে, কম্পালসারি করলে মানুষের প্রাইভেসি প্রোটেকশনের ব্যাপার আসে। বাংলাদেশের সরকার তাই সেটাকে কম্পালসারি করেনি এখনো, বাট আমি মনে করি যদি এটার সরকারের তরফ থেকে আরো অ্যাডভার্টাইজমেন্টস হয়, মানুষকে আরো এনকারেজ করা হয় ইউজ করতে, তাহলে এটার গুণগত, এটার ফলটা আমরা আরো বেশি পাবো। অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা নেওয়ার প্রচলন এখন আমাদের দেশে বাড়ছে। তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের কাছে এক ধরনের চাহিদাও তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। করোনা পরিস্থিতিতে কিন্তু অনেকেই ধরেন খাবার অর্ডার করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো অ্যাপস এর মাধ্যমেই করেছে, এরা আস্তে আস্তে এটার সঙ্গে কোপ আপ করতে পারছে। কিন্তু আমাদের দেশের অ্যাপগুলো আসলে কতটা ইউজার ফ্রেন্ডলি বলে আপনি মনে করছেন? আহামরি ইউজার ফ্রেন্ডলি বলবো না, তবে খারাপ না। জিনিসটা কি, আমাদের দেশের এই খাতটাই নতুন, সো এখানে স্কিল সেট ডেভেলপ করতে টাইম লাগবে। হ্যাঁ, সো সহজ যেরকম ডিফারেন্ট টাইমস বিদেশ থেকেও আমরা কনসালটেন্ট হায়ার করি কাজ করার জন্য আমাদের সাথে, বাট নিজেদের দেশের ম্যান পাওয়ার যতটা স্কিলড হবে এই এরিয়াতে, ততটা আমাদের এই ইউজার এক্সপিরিয়েন্স উইল ইমপ্রুভ। User experience বলতে what I understand from what you're saying is basically how the app এর ইন্টারফেস গুলা কিরকম, তাই তো? সো সেই ইন্টারফেস গুলো আমি বলবো
খারাপ না, বিশ্বমানের সাথে কম্পেয়ার করলে বাদে খারাপ না। কারণ আমাদের হয়েছে কি, আমরা আমাদের অ্যাপগুলোকে কম্পেয়ার করছি $1 বিলিয়ন বিদেশি কোম্পানির সাথে, যারা কিনা ধরেন 10 বছর ধরে এই অ্যাপ ওয়ার্ল্ডের বেস্ট ইঞ্জিনিয়ার্স দিয়ে তৈরি করে এসেছে। তাদের সাথে আমাদের বাংলাদেশের স্টার্টআপের তুলনা করছি, যারা তার সাথে অনেক অল্প টাকায়, অনেক অল্প রিসোর্স এবং স্কিল রিসোর্স না, বাংলাদেশের ন্যাচারালি নতুন ইন্ডাস্ট্রি, এখানে তো স্কিল রিসোর্স নেই এত, সেই রিসোর্স দিয়ে আমরা বানিয়ে তাদের সাথে কম্পিট করছি। সো আমরা যে সবাই কম্পিট করতে পারছি সাকসেসফুলি, দ্যাট বাই ইটসেলফ ইজ আ বিগ testament to the quality of good people we have in this country. সো আমরা যখন একটা অ্যাপকে কম্পেয়ার করি বিশ্বমানের একটা ওয়ার্ল্ড ফেমাস অ্যাপের সাথে, এই জিনিসগুলোও চিন্তা করা উচিত যে ওই অ্যাপটা 100টা দেশে ওদের টেকনোলজিতে হয়তো $1 বিলিয়ন ইনভেস্ট হয়েছে এবং ওয়ার্ল্ডের বেস্ট সব ইঞ্জিনিয়ারদেরকে ওরা কোটি কোটি টাকা বেতন দিয়ে করেছে কাজটা। হ্যাঁ, ওইভাবে চিন্তা করলে কিন্তু আপনি দেখেন আমাদের দেশের যে অ্যাপগুলো মানুষ তো আমাদেরকে গ্রহণ করছে, ব্যবহার করছে, ভালোই করছে। সো আই উড সে যে ইটস কোয়াইট গুড। এই ইন্ডাস্ট্রিটা যতটা আরো মানুষ আসবে এবং যত গ্রো করবে, তত দেখা যাবে যে আমাদের দেশের অ্যাপগুলো বিদেশি অ্যাপের চেয়ে ফার বেটার হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা কিন্তু শুনি, মানে ঠিক কমপ্লেন বলবো না, কথাই বলবো যে আমাদের অ্যাপস গুলা একটু জটিল, একটু কমপ্লিকেটেড। এই কথাটা শোনা হয় মাঝে সাঝে আর কি। আমি না আসলে কমপ্লিকেটেড এই কথাটা বলবো কেন জানেন, এটা আমাদের দেশের দুটো জিনিস। একটা হলো আমাদের দেশের মানুষের একটা ইয়ে আছে, ফরেন ব্র্যান্ড প্রীতি, এটা কিন্তু খুব আছে। এন্ড এটা কাউকে দোষ দেওয়া যাবে না, বিকজ আমরা তো এতদিন ফরেন ব্র্যান্ডে তো বেটার কোয়ালিটি দেখেছি। শুধু তো টেকনোলজি না, ধরেন কাপড় চোপড় বলেন, যাই বলেন, বিদেশি ব্র্যান্ডের আমরা দেখেছি যে বিদেশি বড় বড় ব্র্যান্ডের কাপড়ের কোয়ালিটি বেটার, স্টিচিং বেটার। হ্যাঁ, একদম দেশি তৈরি প্রোডাক্টটা হয়তো এতটা ভালো না। হ্যাঁ, এই থেকে একটা ইমার্জিং মার্কেট, শুধু বাংলাদেশ না, ইমার্জিং মার্কেটসে একটা ফরেন ব্র্যান্ডের উপর একটা আস্থা বেশি থাকে। তো সেখান থেকে যখন আমরা ফরেন ব্র্যান্ড থেকে ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, তখন দেশি অ্যাপ দেখলে মনে হয় এটা বোধহয় জটিল। এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হলো মোটেও জটিল না, আমি প্রথমেই বলবো, বিকজ মেন্টালিটির একটা ব্যাপার আছে, যে মাইন্ডসেটের একটা ব্যাপার অনেক ডিপ রুটেড। এটা কেউ কিন্তু মানে চিন্তা করে না, এটা একটা ডিপ রুটেড ব্যাপার। হ্যাঁ, আরেকটা বলবো আমি যে মানুষের কিন্তু টেকনোলজি নলেজও কম। কারণ মানে যারা হয়তো there is a group of people who haven't used this kind of apps ever before, তারা বিদেশে কখনো এই অ্যাপ ব্যবহার করেনি। আমাদের দেশে যে অ্যাপগুলো আছে মার্কেটে, তারা কিন্তু প্রিটি মাচ কিন্তু যারা অ্যাপ, আমরা যারা পার্টিকুলার সার্ভিসে যারা আছি, আমরা যেসব ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু বিদেশি অ্যাপ স্টাডি করেই আমাদের অ্যাপটা বানাই। আমরা মার্কেট দেখার জন্য বিদেশি ভালো যদি দেখেই বানাই। সো এটা যে একেবারে জটিল কম্পেয়ার টু বিদেশি অ্যাপ, অ্যাবসলিউটলি নট। আই ডিসএগ্রি উইথ দ্যাট। অফ কোর্স ইট ক্যান বি ইমপ্রুভড। সহজের অ্যাপও অনেক ইমপ্রুভ করা আছে, সেটা করা যাবে। হ্যাঁ, বাট জটিল আমি বলবো না। যেটা হয় যে একটা হয় যে যারা ফরেন ব্র্যান্ডে ইউজ টু, তাদের একটু দেশি জিনিসের প্রতি একটু ইয়ে থাকে। আর আরেকটা হলো যারা ইউজ করেনি, তারা হয়তো ফার্স্ট টাইম ইউজার বলে তাদের কাছে ব্যাপারটা ডিফিকাল্ট মনে হচ্ছে। এটা হয়তো আমাদের অ্যাপের কোনো দোষ না, এটা হয়তো সে জাস্ট এ ফার্স্ট টাইম ইউজার। হ্যাঁ, সো আমি দ্যাটস হাউ আই উড থিংক অ্যাবাউট ইট। আমাকে এবার একটু বলবেন যে রাইড শেয়ারিং বা ফুড সাপ্লাইয়ের ক্ষেত্রে আসলে আপনারা এই সার্ভিসগুলো নিয়ে কাজ করেন, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে বাধাগুলো আসলে কি মনে হয়েছে আপনার? জেনারেলি টেকনোলজি অ্যাডাপ্টেশন তো বাংলাদেশ ইজ obviously catching up আমাদের তো, মানে compared to other countries। শিক্ষার একটা ব্যাপার আছে, এডুকেশন সিস্টেম ইজ নট ভেরি গুড। তো সেখানে মানুষের এক্সপোজার এন্ড কিউরিওসিটি টু এক্সপ্লোরটা আমি মনে করি একটু কম। হ্যাঁ, তো সেখানে এটা ইটস এ প্রবলেম উইথ এডুকেশন সিস্টেম, যেখান থেকে সবারই হয়। তো সেটা থেকে মানে বিদেশে যেরকম একটা নতুন কিছু আসলে ছড়িয়ে পড়ে আরো ফাস্টার, আমার মনে হয় যে আমাদের দেশে এটা একটু বেটার হতে পারে। যদিও অ্যাডাপ্টেশন কিছু কিছু ক্ষেত্রে খুব স্ট্রং হচ্ছে, যেখানে নিডটা খুবই স্ট্রং একদম, মানে জুম যেরকম এখন সবাই জুম ইউজ করছে, কত তাড়াতাড়ি সবাই শিখে গেলাম আমরা, তাই না? মানে উপায় নেই একদম, যেরকম পরিস্থিতি। সো সেভাবে রাইড শেয়ারিংও বেড়েছে। বাট ধরেন রাইড শেয়ারিং ক্ষেত্রে আমি বলবো যে এই যে খ্যাপ মারে অনলাইনে, যে অফলাইনে যে রাইড নেয় মানুষ, হ্যাঁ, এখানে তো আমি বলবো যে যাত্রীদের আন্ডারস্ট্যান্ডিং এর ভুল, মানে নিজেদের সচেতনতার ভুলে। কেন আমরা অফলাইনে এটা ইয়েতে উঠবো? বিকজ উই নো অনলাইন ইজ সেফার। এবং অনলাইনে কিন্তু মানে অনলাইনে অ্যাপটা খোলা রাখলে ক্ষতিটা কি? ইউ গেট সামথিং বেটার আউট অফ ইট, বিকজ আপনার ট্র্যাকিং থাকছে পুরো। হ্যাঁ, অফলাইনে করতে যে অনেক দুর্ঘটনার কথাও আমরা জানি, অনেক ঘটছে। তখন শুধু রাইড শেয়ারিং কোম্পানি দোষ হচ্ছে, বা রাইড শেয়ারিং কোম্পানি অ্যাপটা তো ব্যবহার করা হয়নি তখন, তাই না? সো এরকম, এটা তো এখানে তো আমি বলবো যে ড্রাইভারদেরও কিছু আন্ডারস্ট্যান্ডিং এর ভুল আছে, যারা কিনা অফলাইনে মনে করে যে অফলাইনে খ্যাপ নেওয়াটা বুঝে ওদের জন্য বেটার। আমি জানি না কেন মনে করে, ফিনান্সিয়ালি একদমই বেটার না, ইটস আন্ডারস্টুড, করতে চায় না।
আর আমি তো বলবো যাত্রীদের এখানে সচেতনতার ভুল। যাত্রীরা রাজি না হলে তো ড্রাইভাররা উঠবে না। যাত্রী যদি বলে না তুমি আমি অ্যাপ খুলে রাখবো আমার সেফটির জন্য, হ্যাঁ, তো এই জিনিসটা মানুষের সর্বোপরি আমি বলবো এডুকেশন সিস্টেম উইক হওয়ার কারণে এই যে থিঙ্কিং গুলো আন্ডারস্ট্যান্ডিং গুলা এগুলা মানে আরেকটু বেটার হতে পারতো। মানুষের ওয়ে অফ লুকিং এট থিংস আরেকটু ডিপার হতে পারতো, আরেকটু বেটার হতে পারতো। তো এখানে একটা চ্যালেঞ্জ আছে আমাদের বড়। ফুড ডেলিভারিতে যে চ্যালেঞ্জ আছে খুব সেরকম বলবো না, ওরকম কোনো চ্যালেঞ্জ নেই, বাট রাইড শেয়ারিং ক্ষেত্রে আই ফেল্ট লাইক এটা একটা ইস্যু যে consumers understanding as well, with depth of understanding টা could be better and awareness. ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য যেমন পোশাক, কাপড়, খাবার, বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে একদম আসবাব, রান্নাঘরের সরঞ্জাম পর্যন্ত বিক্রি বেড়েছে। মানে কোভিড পরিস্থিতির প্রেক্ষিতেই আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের বিক্রিগুলো বেড়েছে। মানে অনেকে কোভিড পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এই মাধ্যমটাকে কাজে লাগিয়ে পণ্য বিক্রির দিকে ঝুঁকছেন। কিন্তু এই প্রসেসটা আসলে কতটা সাস্টেইনেবল বলে আপনি মনে করছেন? না, জিনিসটা কি যে আনসাস্টেইনেবল আমি বলবো না, তবে কোয়ালিটি অফ প্রোডাক্ট নিয়ে তো অবভিয়াসলি একটা কনসার্ন আছে। আমি ফেসবুকের একটা পেজে একটা মানুষ একটা পোস্ট দিল আর সেখান থেকে যে আমি একটা জিনিস কিনে ফেললাম, হ্যাঁ, তো তখন তো মানে আফটার বাইং কোনো সার্ভিস তো মনে হয় না আশা করা যায় সেখানে, যে কেনার পরে ঝামেলা হলে কিছু থাকে না, বিকজ এগুলো তো সবসময় প্রপার কোম্পানি হয় না, প্রপার কোম্পানি না, প্রপার সেট আপ নাই, মানুষজন নাই, মানুষকে নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে। সো এটা তো কাইন্ড অফ in a way illegally it's being done, which is not right for the economy either. সেটা একটা প্রবলেম আছে অ্যাজ এ কনজিউমার। ওই মানে ওই মানে আস্থার জায়গাটা ইজ ভেরি শেকি আমার কাছে মনে হয়। হুটহাট কেনাটা উচিত না, বুঝে নিয়ে কেনা উচিত এবং পণ্য গ্রহণের আগে সেটা দেখে যাচাই করে নেওয়া উচিত, আন্ডারস্ট্যান্ডিং যে আফটার সেল সার্ভিস কিছু পাওয়া যাবে না। সো এগুলাকে আই থিঙ্ক মানে it shows, the good thing is it shows to the entrepreneurial spirit, it shows the entrepreneurial spirit of the country যে সবাই ব্যবসা করতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, so that is very good. বাট এগুলোকে যদি কোনোভাবে ট্যাক্স ভ্যাটের আওতায় আনা তো খুবই উচিত, বিকজ ইলিগালি হচ্ছে এগুলা। যদি আনা যায় কোনোভাবে, বিকজ ফেসবুকে তো আছে, ফেসবুকে গেলে তো পাওয়া যায় এদেরকে, সেটা আসলে খুবই দরকার। ওইভাবেই তাদের লিগাল ইনকর্পোরেশন আছে কিনা, ট্যাক্স ভ্যাট করতে গেলে তো ওগুলো সব বেরিয়ে আসবে। যদি তারা লিগাল কোম্পানি হয়, লিগাল ইনকর্পোরেশন আছে, সব ডকুমেন্টেশন আছে, দ্যাটস ভেরি গুড। দেন তখন হয় কি, তখন যদি কোনো সমস্যা হয় কনজিউমার প্রমোশন ব্যুরোতে যে কাস্টমাররা কমপ্লেইন করতে পারে, তখন তো একটা প্রপার সিস্টেমে চলে আসে। সো এই জিনিসটা দেখা উচিত। যেমন চীনের ক্ষেত্রে বা আমাদের অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা দেখি ওদের একটা নীতিমালাই আছে ই কমার্স ভিত্তিক এই ধরনের যারা কাজ করে তাদেরকে নিয়ে, যে জিনিসটা কি দেখেন, আমি মনে করি কি এখানে নীতিমালার ব্যাপার না, ব্যাপারটা তো কি, আমি একটা জিনিস বেচবো, আমার একটা কোম্পানি থাকতে হবে। এই ল তো আছে, যে কোনো দেশেই ল আছে। আমি যদি কনজিউমার কাছে কিছু বেচতে চাই, আমার একটা কোম্পানি ইনকর্পোরেটেড থাকতে হবে, সেই কোম্পানির লাইসেন্স থাকতে হবে এবং মানে কি বলে ইনকর্পোরেশন সার্টিফিকেট থাকতে হবে, ট্যাক্স ভ্যাট দিতে হবে, এসব থাকতে হবে, তাই না? তো এটা তো কোনো স্পেশাল ই কমার্সের নীতিমালার ব্যাপার না, এটা তো জাস্ট ফেসবুকে দিকে দেখাও যায়, যে সার্চ দিলে বা দেশের কোম্পানি খুঁজে পাওয়া যায় না। তো এগুলাকে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে কর্তৃপক্ষদেরকে এদের সাথে কথা বলে বলে এদেরকে ট্রেড লাইসেন্স যা যা করার এইগুলোর ভিতরে আওতায় আনতে হবে। আওতায় আনলে বাদে যখন কাস্টমাররা, এবং সেগুলো মেনশন করা থাকতে হবে যাতে কাস্টমাররা কোনো খারাপ সার্ভিস পেলে কনজিউমার প্রমোশন ব্যুরোতে যে প্রপারলি একটা কমপ্লেইন লজ করতে পারে এবং কনজিউমার প্রমোশন ব্যুরো এদেরকে খুঁজে পেতে পারে, তাই না? যে একটা ইনকর্পোরেশন সার্টিফিকেট, লিগাল ডকুমেন্ট থাকলে এদের একটা অফিস অ্যাড্রেস নিশ্চয় থাকবে, কোনোভাবে এদেরকে খুঁজে পাওয়া যায়। এট দ্য এন্ড অফ দ্য ডে আইডিয়াটা কি, প্রোটেক্ট দ্য কনজিউমার্স। কনজিউমার যদি কোনোভাবে প্রতারিত হয়, যাতে এই কোম্পানি কোনো মানুষকে ধরা যায়, তাকে একটা জবাবদিহিতায় আনা যায়, সেটা আনতে গেলে এদেরকে লিগাল সিস্টেমের ভিতরে যে এদিকে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমি মনে করি যে নতুন করে নীতিমালার কোনো প্রয়োজন নেই, এটা তো যে কোনো কোম্পানি নীতিমালা আছে, আমরা কাজ করছি না, আমরা তো কাজ করছি যেটা আছে এখন এক্সিস্টিং ফ্রেমওয়ার্কে, তো সেটা করলেই আই থিঙ্ক যথেষ্ট। আপনি শুরুর দিকে বললেন যে কোভিড এর কারণে আসলে যতটা অর্থনীতিতে প্রভাব পড়ার কথা ছিল ততটা পড়ে নাই বাংলাদেশের অর্থনীতিতে, কিন্তু আমরা একটা জিনিস দেখি যে কোভিড এর কারণে কিন্তু অনেকে চাকরি হারিয়েছেন, অনেকের আয় কমেছে, অনেকে ব্যবসা গুটিয়ে ফেলেছে। তো একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান বেকারত্ব সমস্যা সমাধানে ব্যক্তি খাতগুলো কি ধরনের উদ্যোগ নিতে পারে? Yeah. So my comment on COVID was basically based on perception versus what has happened. হ্যাঁ, যখন কোভিড শুরু আমরা তো ভয় পেয়েছিলাম যে আল্লাহ মাফ করুক, রাস্তায় রাস্তায় লোকজন আমরা দেখবো মানে হন্য হয়ে ঘুরছে, বা পিপল আর রিয়েলি ডাইং অফ হাঙ্গার অন দ্য স্ট্রিটস।
ওরকম একটা ভয় পেয়েছিল সবাই, তাই না? ওই লেভেলে হয়নি। অফকোর্স পিপল হ্যাভ লস জবস, হ্যাঁ, সেটা তো আন্ডারস্ট্যান্ডেবল। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, যারা দিন আনে দিন খায় যারা, তাদের তো অনেক ইম্প্যাক্ট হয়েছে, সেটা তো অ্যাবসলিউটলি ট্রু। আই থিঙ্ক জব ক্রিয়েশনের জন্য আমাদের দুটো জিনিস, একটা হলো প্রথম কথা, হিউম্যান রিসোর্স ইজ আওয়ার বিগেস্ট রিসোর্স ইন দিস কান্ট্রি। আমাদের কোনো তেল নেই, অয়েল নেই, গ্যাস নেই, গ্যাসের তো কিছু পাওয়া যাচ্ছে, বয়লে কোনো ওরকম বড় মিনারেল কোনো শক্তি নেই আমাদের, হ্যাঁ। আমাদের আছে কি? আমাদের আছে মানুষ, আমাদের আছে জনবল, which is human capital. হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টে অনেক কিছু আরো করা যায়। একটা এক্সাম্পল দিই, নার্স ট্রেনিং। হ্যাঁ, নার্সের ওয়ার্ল্ড ওয়াইড দের ইজ এ নিড ফর কোয়ালিফাইড ট্রেড নার্সেস। আমাদের জনবল আছে, ইয়াং পপুলেশন, ইয়াং পিপল হু ক্যান লার্ন। এদেরকে আমরা ফর এক্সাম্পল ওরকম ভাবে একটা সিরিয়াস এফোর্ট দিয়ে নার্স ট্রেনিং দিই না কেন? হ্যাঁ, তো এরকম ধরেন বিপিও ইন্ডাস্ট্রিতে আছে, অনেক ইন্ডাস্ট্রিতে এরকম অনেক রোলস আছে। আমরা যেরকম উই আর সেন্ডিং লেবার অ্যাব্রড, হ্যাঁ, সেটা একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যে আমরা রেমিটেন্স পাচ্ছি, লেবার যাচ্ছে। এরকম আরো অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে আমরা বাইরেও মানুষ পাঠাতে পারি, দেশের জন্য তো অবভিয়াসলি গ্রো করতে পারি। বাইরের মার্কেট, জব মার্কেটের কথা যেহেতু হচ্ছে, যদি মনে করি যে আমরা দেশের মার্কেট ইজ নট এনাফ টু অ্যাবজর্ব দ্য পিপল উই হ্যাভ টু লুক বিদেশের কোন মার্কেটে আমরা মানুষগুলোকে চাকরি সহ পাঠাতে পারি। তো সেখানে খুব ভালোভাবে স্কোপিং করে দেখা যেতে পারে যে কোন কোন এরিয়ায় স্কিল সেটের খুব প্রয়োজন। আরেকটা বলছি যে এখনকার জমায় তো মানুষ freelancer.com এ বসে ঘরে বসেই আয় করতে পারে, তাই না? which is an excellent thing. আমাকে বিদেশ যেতে হবে না, আমি ঘরে বসে আয় করতে পারবো। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ইঞ্জিনিয়ারের ভীষণ ডিমান্ড, ইঞ্জিনিয়ারের ডিমান্ড, ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড, ক্রিয়েটিভ ট্যালেন্টের ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড। তো এই কাজগুলো কিন্তু মানুষ বাসায় বসে আমি আমেরিকার কোম্পানির কাজ করতে পারছি, হচ্ছে তো আজকে একটা বড় মার্কেট বাংলাদেশে তৈরি হয়েছে, আমরা অনেক একটা ভালো করছি এই ইন্ডাস্ট্রিতে। এখানে আরো যেটা করা যেতে পারে যে এই যে মানুষগুলা যারা এক এক লেভেলের জন্য বলছি, আমি একটা বিগ পিকচারের কথা বলছি, এদেরকে আমরা খুব ভালোভাবে ডিজিটাল মার্কেটিং এ ট্রেন আপ করতে পারি। আমরা কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামগুলোকে অনেক এক্সপ্যান্ড করতে পারি। আমরা অনেক খুব সিম্পল, মানে আজকাল অনলাইনে অনেক কোর্সও পাওয়া যায়, ধরেন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড নিড। অনলাইনে প্রচুর কোর্স আছে যেগুলো সহজে আমরা আমাদের এমপ্লয়ীদেরকে শেখাচ্ছি এখন, অনলাইন কোর্সগুলো। তো আমরা এই অনলাইন কোর্সগুলো নিজেরা শিখে নিলে আমরা ওই freelancer.com এ যেও অনেক কাজ করতে পারি। সো একটা তো হলো আমাদের মানব সম্পদ বাইরে পাঠানো, ট্রেন আপ করে। আর আরেকটা দেখেন যে ফিলিপিনো মেয়েদের ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড। হ্যাঁ, ফিলিপিনো মেয়েড কিন্তু অনেক দেশে যাচ্ছে কাজের মেয়েরা, দে আর ট্রেন্ড, ওরা কিন্তু ভালো ইংরেজি বলতে পারে। সাথে আমরা যদি আমাদের ওরকম ওই লেভেলে যাই, তাদেরকে যদি আমরা ওভাবে করে ট্রেন আপ করি, বেসিক পড়াশোনা তো শিখাই, ম্যানারিজম, অল কাইন্ডস অফ থিংস, যেটা রেলেভেন্ট ট্রেনিং, মেড ট্রেনিং দেই, আমরা তো এই ফিলিপিনের মার্কেটটাকে ক্যাপচার করতে পারি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিলাম, সেটা একটা ইঞ্জিনিয়ারিং একটা এরকম প্রচুর এরিয়াছে। এক বছর কথা হলো যে বেকারত্ব সমাধানে বিদেশের মার্কেটে কি চাই দেখো, প্রপারলি ট্রেন আপ করে লেবার থেকে আরো যে কাইন্ড অফ আরেকটু মোর ইভলভ স্কিল সেটের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে অনেক ডিমান্ড আছে, সেখানে মানুষ পাঠাও। এবং পাশাপাশি ওই ইভলভ স্কিল সেট গুলাকে শিখে ঘরে বাংলাদেশে বসে যাতে বিদেশের মার্কেটে কাজ করতে পারে, আউটসাইড অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামিং যেটা হচ্ছে, আরো অনেক কিছু আছে, সেখানে আমরা দেখতে পারি। And third, তো obviously inspiring people to become entrepreneurs. সেটা I really think বাংলাদেশের মানুষের entrepreneurial spirit is very high. It's a country of entrepreneurs. সেটা বাংলাদেশের মানুষ করছে, সেখানে obviously আরো ট্রেনিং, আরো ডেভেলপমেন্ট করে আরো entrepreneur এগিয়ে নেওয়া যায়। একদম শেষ প্রশ্ন আপনার কাছে রাখছি যে কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠতে বিভিন্ন খাতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি বা প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু পুরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কোভিড এর ক্ষতি কাটিয়ে উঠতে এ খাতের জন্য সরকার কি কোনো প্রণোদনা দিয়েছে? আর সরকারের কাছ থেকে আসলে আপনারা কি ধরনের সহযোগিতা আশা করছেন? আমরা এখনো কিছু পাইনি, বাট এটা নিয়ে সরকার তরফে ডিসকাশন হচ্ছে, যেটুকু জানি। বাট যেটা হয় যে সরকারি জিনিসগুলো আসলে একটু সময় লাগে হতে। হ্যাঁ, স্টার্টআপের জন্য একটা ফান্ড তৈরি করছে স্টার্টআপ বাংলাদেশ, সেটা আলাদা করে হয়েছে। বাট এই লিগাল প্রসেসিং এন্ড সেটিং ইট আপ, হায়ারিং পিপল, কারণ সরকার চাইলেই তো টাকা দিতে পারবে না, সরকারের একটা প্রপার প্রসেসের মাধ্যমে যেতে হবে। তো সেখানে কাজ হচ্ছে আমরা জানি, বাট এটা সময় লাগবে, এখনো আমরা পাইনি, বাট সময় লাগবে। আমরা কোনো প্রমিস শুনিনি এখনো, বাট দ্যাট দে আর ওয়ার্কিং অন ইট, দেয়ার আর সাম ফান্ডস এন্ড দে আর ওয়ার্কিং অন ইট। ওটা ডিসেম্বল করতে আসলে অনেক সময় লাগে, এটা আমরা বললেও হবে না। তো there is efforts there. সরকার তরফ থেকে আমরা আশা করব যে প্রপার একটা, মানে যেটা আছে আমাদের, আমি যে বিরাট কিছু বলছি তা না, যে স্টার্টআপ জিনিসগুলো না, ইউ হ্যাভ টু গিভ দেম ফ্রিডম টু গ্রো।
ফ্রিডম ডাজন্ট মিন ব্যাড সার্ভিস, কারণ যেটা আমরা বলছিলাম একটু আগে, কনজিউমার প্রমোশন ব্যুরো আছে অলরেডি, আমরা কোনো একটা খারাপ কাজ করলে ওখানে কমপ্লেন চলে যায়, উই হ্যাভ আ চেকস এন্ড ব্যালেন্স ইন প্লেস। হ্যাঁ, বাট আমাদের একটা আশা যেরকম ধরেন আমাদের ট্যাক্স ব্যাটের ব্যাপারগুলা সবসময় সরকার বোঝে না, বিকজ ওগুলো নতুন বিজনেস। হ্যাঁ, ওই একদম ওই ফ্যাক্টরির মতো থিঙ্কিং দিয়ে স্টার্টআপের টেকনোলজি কাজটা তো ওভাবে হয় না। আমাদের রোল ইন দ্যাট thing is different than what a factory does, for example. So এই জিনিসগুলোকে যদি একটু আন্ডারস্ট্যান্ডিংটা বেটার করা যেত, তাহলে বাদে পলিসিগুলো একটু বেটার হতো, সেটা বলবো আমি। আর ইন জেনারেল আমি বলবো যে যে ফ্রি এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারছি সেটা ইটসেলফ ইজ ভেরি গুড। বেশি নীতিমালা দিয়ে রেস্ট্রিক্ট করলে বাদে এই ইন্ডাস্ট্রি গ্রো করবে না। অবভিয়াসলি কনজিউমার প্রোটেকশন লাগবে এবং সেটা আছে আছে এবং যদি কোনো সরকার যদি কোথাও কোনো মনে করে যে স্ক্যাম হচ্ছে, অফকোর্স এটাকে ড্রিল ডাউন করে শিগগির সেই স্ক্যামটাকে বন্ধ করা উচিত, কারণ নাহলে বাদে পুরো ইন্ডাস্ট্রি ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা করা উচিত। অ্যান্ড ইন্টারনেটের কস্ট একটু হাই, ইন্টারনেটের কস্টের দিকে কমানো যেত, তাহলে বাদে ইন্ডাস্ট্রি আরো অনেক গ্রো করতো। মালিহা কাদের, বণিক বার্তাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যাপ্রিশিয়েট, ভালো লাগলো, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। সর্বশেষ খবরের আপডেট পেতে ভিজিট করুন বণিক বার্তা অনলাইন www.bonikbarta.net এবং আমাদের অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন বণিক বার্তা ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।